বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 28 তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তোমাদের জীবনের পরবর্তী বড় একটা ধাপ শুরু করতে যাচ্ছ। তো তোমরা যারা ফিজিক্স নিয়ে চিন্তায় থাকো, আমি দেখছি তোমরা ফিজিক্স নিয়ে এত বেশি চিন্তিত এখন না হলেও ইয়ারসেন্স পরীক্ষায় এসে তোমাদের মাথায় একদম বাজ পড়ে যায়। কারণ ইয়ারসেন্স পরীক্ষায় এসে তোমাদের মধ্যে দেখা যায় 80 থেকে 90% স্টুডেন্ট ইয়ারসেন্স পরীক্ষায় ফিজিক্সে খারাপ করো এবং ফেল করো। কেন? তাহলে একটা বছর তুমি ফিজিক্স পড়ার পরে তুমি কেন ফেল করবা বলো? তাহলে এই ফিজিক্সে ফেল করার একটা মাত্র কারণ, তোমরা হুজুকে গা ভাসাও, বিগত গতানুগতিক তোমার বড় ভাইরা কি করে গেছে ওই যে ব্যাপারটা তোমরা এখনো ফলো করো, এবং কখনো চিন্তা করো না যে তোমাদের ওই বড় ভাইরা 1 বছর পর কি পদক্ষেপ নিছে। ওই বড় ভাইরা এই গতানুগতিক যেখানে গেছেন সেখানে তারা 1 বছর আর ওখানে থাকেন নাই। 1 বছর পর সেখান থেকে তাদের শিফট করতে হয়েছে অন্য কোনো টিচার অথবা বাসায় কোনো টিচার। তাহলে এই একটা বছর তোমার লাইফ থেকে তুমি শেষ করে ফেলবা। তাহলে এই যে হুজুকে গা না ভাসায় তুমি কোথায় শিখবা এটাকে আগে ডিসাইড করো। তুমি ক্লাস করো এবং এসে দেখবা তোমরা বই বিমুখ, তোমরা বই পড়ো না। আমি এ পর্যন্ত আমার বগুড়ায় পড়ানোর অভিজ্ঞতায় আমি 98% প্লাস স্টুডেন্টের বই একেবারে নতুন পাইছি যখন আমি পড়াইতে গেছি বা পড়াইছি। কারণ তারা বইটা হাত দিয়ে নাড়ে না, বই নাকি প্রয়োজন না, পড়ে না। যে আমার লেকচার আর তোমার খাতা, বাস পড়া শেষ। এত সহজ না, বইয়ের বিকল্প কিচ্ছু হতেই পারে না। সেদিন দেখলাম অনলাইনে একজন টিচার উনি বলতেছেন যে বইয়ের প্রয়োজনই নাই, যে আমার মাথা আর তোমার খাতা, তাহলেই তোমার ফিজিক্স শেষ। আমি অবাক হয়ে গেলাম যে এরা কিভাবে বাচ্চাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, বাচ্চাদের ব্রেনটাকে এমন ভাবে নষ্ট করতেছে যে বইটা পড়ারই প্রয়োজন, বইয়ের প্রয়োজন নাই। কারণ আমাদের ফিজিক্স বইয়ের এইচএসসি তে কোনো সিলেবাস নাই। তাহলে সিলেবাস যখন নাই, তাহলে ইসহাক স্যার, শাহজাহান তপন স্যার, অক্ষরপত্র প্রকাশনের, তাহলে এই যে বইগুলা, এগুলা কি আলাদা আলাদা কোনো টপিকস আছে? দেখবেন ইসহাক স্যারের বইয়ের যে টপিকস, শাহজাহান তপনের সেই টপিকস, অক্ষরপত্রের বইয়ে সে একই টপিকস। তাহলে নাই কিভাবে সিলেবাস? অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি তে যেটা করা হয়, একটা সিলেবাস দেওয়া আছে, যে সিলেবাস অনুসারে তারা বইগুলা লিখে থাকেন। এবং এই বইগুলার খেয়াল করে দেখবেন 90% তথ্যগুলো কমন, সবারই প্রায় এক, কারণ বেসিক তো আমার ওইটাই। তাহলে এই 3টা রাইটারের যে কোনো একটা বই যদি আমরা পড়ি তাহলে আমাদের ক্ষতি হবে, কারণ আমার টপিকস ওগুলাই পড়তে হবে। তাহলে আমি সচরাচর ইসহাক স্যারকে বেশি গুরুত্ব দিই, কারণ ইসহাক স্যারের বইয়ে ম্যাথ, গাণিতিক সমাধানগুলো অনেক বেশি আছে। এবং এখানে মোটামুটি এটা পড়লে 99% তোমাদের সিলেবাস কভার হয়ে যায়। আমি 100%ই হয়, তারপরে 1% আমি একটু বাকি রাখলাম। তো যারা তোমরা অনেক বেশি ভালো তারা 3টা বই পড়বা, কারণ তুমি ভালোদের মধ্যে ভালো হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এক্সপ্রেশনাল হতে হবে। তুমি বুয়েটে পড়তে চাও, তাহলে বুয়েটে এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি একজন বুয়েটিয়ান হইতে চাও, তাহলে 1000 জন বুয়েটিয়ান হইতে চাইলে তুমি কি আর গতানুগতিক 2 লাখ বা 4 লাখ স্টুডেন্টের মতো থাকলে হবে? তোমাকে অবশ্যই অন্যদের থেকে আলাদা হইতে হবে। সুতরাং তোমাকে তখন সব রাইটারের বই, তবে চেষ্টা করবা প্রথমে ইসহাক স্যারের বইটা সম্পূর্ণটাকে শেষ করবা। তো এখন তোমাদের যেটা সমস্যা হয় যে উমুক স্যার অমুক জায়গা থেকে তথ্য নিয়ে আসছে, কেউ ইন্ডিয়ান থেকে, কেউ পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, এই ইংলিশ বইগুলো রেফারেন্স দিয়ে দিয়ে তোমাদের মাথা শেষ করে ফেলতেছে। অথচ এইগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তুমি অনেক বেশি জ্ঞানী হতে চাও ফিজিক্সে, ওকে, তোমার জন্য একাডেমির পরে তুমি ফিজিক্সে অনার্স করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, তোমার অনেক জ্ঞান দরকার ফিজিক্সে, ওকে। তোমাকে তো আগে অ্যাডমিশনে ভালো করতে হবে, একাডেমিতে ভালো করতে হবে। আর অ্যাডমিশন আর একাডেমিতে ভালো করার জন্য তোমাকে এই বিদেশ থেকে আমদানি করতে হয় না বই, ওইগুলো থেকে তোমার একাডেমি বা অ্যাডমিশনে কোনো প্রশ্ন হয় না। হ্যাঁ, কারণ তোমাকে দেখো, আমি কেন বললাম এইটা, কারণ দেখো তোমাকে বুয়েটে পরীক্ষা দিতে গেলে তোমাকে মিনিমাম তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90%-এর উপরে মার্ক থাকতে হয়। এখন অনেক কম্পিটিশন এসেছে, তোমরা পরীক্ষা দিতে পারবো 12,000। তাহলে এখন দেখো 12,000-এর মধ্যেও তোমাকে থাকতে হবে। তাহলে 12,000-এর মধ্যে থাকতে হলে তোমাকে একাডেমিতে ভালো রেজাল্ট করতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, তোমাকে এই যে 2 লক্ষ স্টুডেন্ট তোমাকে
পরীক্ষা দেবে, তাদের মধ্যে থেকে তুমি হবো 12,000 এর মধ্যে। তারপরে এই 12,000-এর মধ্যে তুমি আবার কি করবা, 1,000-এর মধ্যে লিস্ট করবা। চারটেখানি কথা না কিন্তু, মানে এই 12,000-ই তো কি করবে, শক্তিশালী কম্পিটিশন করবে। তো এর মধ্যে তোমাকে একজন হইতে হবে। তাহলে এখন আসি, তাহলে আমাদের যে বিষয়টা, তাহলে অবশ্যই আমাদেরকে বই পড়া শিখতে হবে। কে কি বললো, এরা একেবারে যারা বইকে নিরুৎসাহিত করে, বুঝে নিবা সেই টিচার তোমার জন্য ক্ষতিকর। তুমি ওই টিচারের ছায়াও পারাবা না। আমি ছোট মানুষ, তারপর আমার কথাগুলো মিলাই নিবা। যে তুমি মেডিকেল বলো, দেখবা মেডিকেল এমনও হয়, তোমার হচ্ছে বইয়ের যে তোমার যে এমসিকিউ যে অনুশীলনী গুলো আছে না, ইসাক স্যারের বই দেখবা, সেখান থেকে তোমার দেখো 60-70-80% পর্যন্ত কখনো কমন পড়ে। তাহলে তো এই বিষয়গুলো আমাদের আগে থেকে মাথায় নিতে হবে, যেন আমরা ইয়ার চেঞ্জে খারাপ রেজাল্ট না করি, ফেল না করি। তাহলে এর জন্য কি করতে হবে, তোমাকে প্রপার টিচার খুঁজে বের করতে হবে, কে তোমাকে টপিকস ধরে ধরে শিখাবে। তুমি এখন দেখবা কিভাবে তুমি একটা টিচারকে তুমি আইডেন্টিফাই করবা। তুমি ধরো ইসাক স্যারের বইটা কিনবা, কিনে স্যার কি কি পড়াচ্ছে তুমি বাসায় এসে ইসাক স্যারের বইটা খুলবা, যে স্যার কোন কোন টপিকস পড়ালো, কিভাবে পড়ালো, আর বইয়ে কিভাবে আছে, ভুল পড়ালো না ঠিক পড়ালো, এবং তুমি কতটুকু বুঝলা। মেইন জিনিস তুমি কতটুকু বুঝলা, কত সহজে বুঝলা, বাস এটাই হলো তোমার একটা ভালো টিচারকে চেনার উপায়। এবং এই টিচারটা তোমাকে কতটুকু টপিকস ধরে ধরে টপিকস ওয়াইজ ম্যাথ করালো, এবং ওই ম্যাথের বেসিসে তোমাকে কতগুলা সৃজনশীল তোমাকে ক্লাসে কমপ্লিট করালো। আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি 100-র উপরে সৃজনশীল কমপ্লিট করে নেই, প্র্যাকটিস করে নেই। আমি আগে থিওরি পড়াই, থিওরির সাথে ওই থিওরির ম্যাথ করাই, এবং সেই ম্যাথের রিলেটেড যে ম্যাথগুলা ওইগুলি বোর্ডে আসে। তো দেখা যায় যে আমার থিওরি এবং ম্যাথ গুলো কমপ্লিট করার পর আমি স্টুডেন্টকে যখন আমি হোমওয়ার্ক দেই বিভিন্ন সালের কলেজের, তারা 90% বা 80% নিজেরা পারে। আর দেখা যায় আমার 20% ম্যাথ আমার নিজের করে দিতে হয়, বাস এনাফ। আমার 100+ সৃজনশীল প্র্যাকটিস করানো ওকে। তাহলে তোমাকে পড়াটা করতে হবে এইভাবে যে আমি তোমাকে শিখাবো, সেই শিখানোর পরিপ্রেক্ষিতে তুমি নিজে সেইগুলো অঙ্ক করতে পারবা। এটাকে বলে শেখা। তুমি আগে নিজে আইডেন্টিফাই করো এটা করতে পারো কিনা। আর তোমাদের যে বড় সমস্যা, তোমরা প্র্যাকটিস একেবারেই করতে চাও না। তোমাদের মানে ক্লাসে আসবা, ক্লাসে বসে থাকবা, স্যার লেকচার দিচ্ছে, বুঝলা, না বুঝলে নাই, ক্লাস থেকে বের হয়ে গেল, বাড়িতে যাওয়া করবা না। পরীক্ষা যখন দিই, পরীক্ষায় দেখা যায় 30% স্টুডেন্ট আমার ক্লাসে তোমার পরীক্ষা অ্যাটেন্ড করে, বা সর্বোচ্চ 40 বা 50%, বাকিগুলো অ্যাটেন্ড করে না। কারণ কি, এই যে পরীক্ষা ভীতি একটাই, সে বাসায় গিয়ে পড়ে না। বাসায় গিয়ে না পড়লে তার তো পরীক্ষা ভীতি তৈরি হবেই। আশা করি বুঝতে পারছো। তো আসলে তোমরা ধ্বংস হওয়ার আগে তোমরা যে বুঝতে পারো, সেটা কিন্তু ইয়ার সেন্স পরীক্ষায় গিয়ে বোঝো যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। ইয়ার সেন্স পরীক্ষার আগে কিন্তু তোমরা বোঝো না যে তুমি কোথায় পড়াশোনা করছো, তাতে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ না কি হচ্ছে। যে ইয়ার সেন্স পরীক্ষা খারাপ করার বুঝতে পারো যে তোমার কথায় পড়া হয়েছে আর কথায় হয় নাই। আর এই একটা বছর গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াও। দিন শেষে কি করা লাগে, 1 বছর পর আবার নতুন টিচার খুঁজতে হয়, সেই টিচারের ঘাড়ে যে চাপতে হয়। 1 বছর ওই টিচার তোমাকে কি কমপ্লিট করে দিবে? এতই সহজ। তো তাই সময় নষ্ট না করে এখনই পদক্ষেপ নাও, যে কার কাছে পড়লে কি তুমি ভালো শিখবা, তুমি তার কাছেই পড়ো। ওই যে গোয়াল ঘরে গিয়ে হুজুকে গা ভাসায় গিয়ে কখনোই ভালো শিখবা না ভাই। ভালো শেখার জন্য ভালো টিচার দরকার, এবং যে তোমাকে টপিকস ধরে ধরে থিওরি এবং ম্যাথ সবগুলো করাই, তাকে প্রয়োজন পড়বে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।